তরুণদের সৃজনশীলতা, তরুণদের চাহিদা, তরুণদের প্রয়োজন তো আমাদেরকে মেটাতে হবে। ঢাকা শহরের মাঠগুলো দেখেন, ঢাকা খালি মনে হয় কি মানুষ শুধু থাকবেই, মানুষের আর কোনো প্রয়োজন নেই, শুধু থাকতে পারলেই হলো। তার যে ঘর থেকে বেরিয়ে একটু খেলতে হয়, রাস্তার মোড়ে একটু বসতে হয়, ছোট্ট ছোট্ট প্যাচগুলোকে মোড়ের জায়গাগুলো থেকে একটা আরবান স্পেস করে দেওয়ার সুযোগ থাকে, কিন্তু যেখানে দুইটা বেঞ্চ থাকলেই মানুষ বসতে পারে। সেখানে আপনি দেখেন আমাদের মেট্রো রেলের জন্য মাঠের মধ্যে গিয়ে মেট্রো রেলের সরঞ্জাম রাখতে হবে। আমাদের ধানমন্ডির মাঠগুলো প্রাইভেট ক্লাবকে দিয়ে দেওয়া হয়েছে। এখন সরকারের প্রেক্ষাপট বদলেছে, প্রাইভেট ক্লাবের মালিকানার ধরনও বদলে গেছে, কিন্তু মাঠগুলো তো আর উন্মুক্ত হয়নি। কাজে বসতি মানে কিন্তু আমার একটা খালি বাসা থাকবে তা না, বসতি মানে একটা বাসযোগ্য অবস্থানে আমি থাকবো, সেটা। তো আশা করি সকল মাঠগুলো, যে মেট্রো রেল কর্তৃপক্ষকে বলে ওরা কিছু জিনিসপত্র সরাচ্ছে, পান্থকুঞ্জ ছোট্ট একটা জায়গা, সেখানেও উন্নয়নের সরঞ্জামাদি গিয়ে রাখা হচ্ছে। মানে মনে করা হচ্ছে যে মেগা প্রজেক্টগুলো হইলেই হবে, সবুজের আর দরকার নেই, মানুষকে আর খেলতে হবে না, মানুষকে আর নিঃশ্বাস নিতে হবে না। এইটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না। তো বাসযোগ্য শেষ বক্তব্যটা হচ্ছে আমার, যে আমাদের উন্মুক্ত স্থানগুলোকে সত্যিকার অর্থে উন্মুক্ত করে দেন। ছোট ছোট জায়গা যেগুলো বিভিন্ন মোড়ে আছে, সেগুলোকে জাপান সাউথ কোরিয়ার আদলে ছোট্ট ছোট্ট দুইটা বেঞ্চ দিয়ে মানুষের বসার একটা জায়গা করে দেন। আরেকটা হচ্ছে রাজুক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বাসযোগ্য ঢাকা বলে একটা কর্মসূচি গ্রহণ করতে পারে কিনা। ঢাকা বসবাসের সবচেয়ে অযোগ্য নগরীর যে কলঙ্ক আমাদের বয়ে বেড়াতে হচ্ছে, আমরা তো এত অল্প সময়ে এটাকে বাসযোগ্য করতে পারবো না, কিন্তু আমরা একটা কংক্রিট কর্মপরিকল্পনা করে ফেলি এবং সেটা দিয়ে কাজটা শুরু করে দিই। আমাদের ঢাকাটা বাসযোগ্য করার জন্য এই 10টা কাজ আমাদেরকে করতে হবে। আমরা কবের মধ্যে করব, কোন কোন সংস্থা করবে, এই কর্মপরিকল্পনাটা করে যদি আমরা কিক অফ করে দিতে পারি, তাহলেও কিন্তু এটার ভিত্তিতে কাজ আগালে আমাদের ঢাকাটাকে একটা জায়গায় আমরা বাসযোগ্য করব। একসময় সাউথ কোরিয়াও আমাদের মতন ছিল, কিন্তু ওরা একটা পরিকল্পনা করে সুনির্দিষ্টভাবে এগিয়েছে, আমাদেরকে সেভাবে আগাতে হবে।